আমি আশিকিন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24-এ। আজকে আমরা আলোচনা করব হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন হৃদরোগ, বাতজ্বর এবং রক্তচাপ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সমীর কুমার কুণ্ডু। ডক্টর সমীর কুমার কুণ্ডু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে এবং ডিসকা ফার্মাসিউটিক্যালসকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি ডক্টর কুণ্ডু, এখন তো আমরা প্রায় শুনি যে উচ্চ রক্তচাপ বা কেউ হাইপার টেনশনে আক্রান্ত হচ্ছেন। তো এই উচ্চ রক্তচাপ জিনিসটা কি, মানে এর সংজ্ঞাটা যদি আপনি একটু বলেন দর্শকদের জন্য। ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করার জন্য, কারণ আমরা যদি একটা ঘাতক ব্যাধি বলি তার মধ্যে নীরব ঘাতক যেটা, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। তো প্রথমে বলি যে রক্তচাপ জিনিসটা কি। রক্ত যখন আমাদের ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তার দেয়ালে যে চাপ দেয় সেটাকে আমরা বলি রক্তচাপ। তো সেটা এখনকার গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ 18 বছরের উপরে যদি হয়, তার ব্লাড প্রেশার যদি 120 উপরেরটা এবং নিচেরটা 80-র নিচে হয় তাহলে বলা হচ্ছে নর্মাল। তাহলে এই মাপটা আমরা জেনে রাখি। এর থেকে যদি 10 বাড়ে, ধরেন 120 থেকে 129 হয়, তাহলে আমরা বলি উপরেরটা যে আপনার রক্তচাপটা কিন্তু বেশি মাত্রায়, মানে নর্মালের থেকে বেশি। কিন্তু যদি 130 থেকে 139 হয় উপরেরটা, আর নিচেরটা যদি 80 থেকে 80-র কাছাকাছি হয়, তাহলে আমরা বলি স্টেজ 1 হাইপারটেনশন। কিন্তু যদি 140-90-এর উপরে চলে যায় তখন আমরা বলি স্টেজ 2 হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। কাজে এখন বলা হচ্ছে যে কারোর রক্তচাপ যদি উপরেরটা 140 মিলিমিটার পারদের বেশি হয় এবং নিচেরটা 90 মিলিমিটার পারদের বেশি হয় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। জি, একটা বিষয় আপনি তো উপরেরটা বলেন, নিচেরটা অনেকে বলে যে 70, নিচের 70 আছে বা 60 আছে, অনেক ক্ষেত্রে বলে এটা স্বাভাবিক। আসলে এটা স্বাভাবিক না, কিনা? নিচেরটা বলছি যে যদি 80 মিলিমিটার পারদের নিচে হয় তাহলে নর্মাল। 80 থেকে 90 যদি হয় তখন বলা হচ্ছে এটা স্টেজ 1। যদি 90-এর উপরে হয় নিচেরটা তাহলে বলা হচ্ছে এটা স্টেজ 2 হাইপারটেনশন। মানে নিচেরটা যদি 90 মিলিমিটার মার্কারি পারদের বেশি হয় তখন এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে। জি, তো একজন ব্যক্তি উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন কিনা, তো এর কোনো সিমটম বা লক্ষণগুলো আছে কিনা, সেই সিমটমগুলো কি আসলে? তুমি বলছি যে এটা একদম নীরব ঘাতক, যে কিচ্ছু বলে না। সব রোগেরই, যাদের যে রোগগুলোর উপসর্গ আছে সেগুলোকে আমরা খুব আগেই ধরতে পারি, কিন্তু এটা একদমই নীরবে কাজ করে। কিছু মানুষ বলে যে তার মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, তার খুব দুর্বল লাগে, কিন্তু এইগুলো একদম ভেগ সিমটম, এগুলো করে না সাধারণত। কিন্তু আমরা উচ্চ রক্তচাপের জটিলতা নিয়ে যারা আসে তাদেরকেই আমরা বুঝি যে এর ফলে হচ্ছে, কাজে সাধারণত কোনো উপসর্গ তৈরি করে না। তো আপনি বলছেন জটিলতা, সেই জটিলতাগুলো কি হয় আসলে কেউ যদি উচ্চ রক্তচাপে আক্রান্ত হন? জটিলতাগুলো কিন্তু সবগুলোই ঘাতক। প্রথমে যদি আমি ব্রেন থেকে আসি, যে আমরা ব্রেনে যে স্ট্রোক দেখি না, যে ইসকেমিক স্ট্রোক এবং হেমেরেজিক স্ট্রোক, সেটা কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে। হঠাৎ মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, ইনক্যাফেলোপ্যাথি হচ্ছে। এই যে মানুষের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ডিমেনশিয়া, এটাও কিন্তু উচ্চ রক্তচাপের জন্যই হচ্ছে। এবার যদি আমরা চোখে আসি, চোখের দেখতে অসুবিধা থেকে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এবার যদি আমরা হার্টে আসি, হার্টের প্রথমে কি হয় যে হার্টের মাংসপেশি খুব মোটা এবং শক্ত হয়ে যায়, হার্ট বিশ্রাম নিতে পারে না, হার্ট অ্যাটাক হয়, অনিয়মিত হৃদস্পন্দন হয়। হার্ট ফেলিওর যে বলি তার অন্যতম কারণ হচ্ছে এই উচ্চ রক্তচাপ। এবার যদি আমরা কিডনিতে আসি, আমরা যত মানুষের কিডনির বিকল দেখি তাহলে কিন্তু সেটা প্রধান কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপের জটিলতার জন্যই। এবার আমাদের শরীরের যেখানে রক্তনালী আছে, হাতে পায়ে সহ সব জায়গাতেই, এই রক্তনালীগুলোকে সংকুচিত করে আমাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজও করতে পারে। কাজেই এই যে তার টার্গেট অর্গানগুলো, সবগুলো প্রধান অর্গানকে সে টার্গেট করে এবং তার মারাত্মক ক্ষতি করে। তো একজন মানে রোগী মানে কখন আপনাদের কাছে যাবে যে আসলে সে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আক্রান্ত হচ্ছে কিনা অথবা হবে কিনা, কখন আপনাদের কাছে যাবে একজন পেশেন্ট? যেহেতু উপসর্গ যার হচ্ছে না, তার বলা হচ্ছে যদি বয়স 40-এর উপরে হয় তাহলে তার নিয়মিত একটা চেক আপ করা উচিত। কিন্তু বেশিরভাগ রক্তচাপ ধরায় পড়ে কিন্তু ডাক্তারের কাছে কোনো কারণে গেলে ডাক্তার রুটিনলি যখন মাপে তখনই ধরা পড়ে। আর একটা হচ্ছে যে তার জটিলতা নিয়ে যখন আসে তখন আসে তারা আমাদের কাছে। কিন্তু বেশিরভাগ মানুষই আসে যে কেউ প্যানিক আছে, যে তার একটু খারাপ লাগলো, মাথা ঝিমঝিম করলো, ঘাড় ব্যথা হলো, কেমন মাথা ঘুরাচ্ছে, সে তখনই চলে যায় এবং রক্তচাপ মেপে ফেলে। এইভাবেই আসে আমাদের কাছে। তো ঝুঁকির মধ্যে কারা আছেন আসলে? ঝুঁকির মধ্যে যদি আমরা বলি যে কিছু ঝুঁকি আছে আমরা পরিবর্তন করতে পারি না, যেমন আমরা এশিয়াতে আছি, এটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। 2 নম্বর যদি বংশগত হয়,
সেটাও আমরা পরিবর্তন করতে পারবো না। বয়সের সঙ্গে বাড়তে থাকে, সেটাও পরিবর্তন করতে পারবো না। এবং আমাদের যে জেন্ডার বলি, যে পুরুষ মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে, কাজে এই কারণগুলো আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু যেগুলো করা যায় সেগুলো হচ্ছে ধরেন যার ডায়াবেটিস আছে তার ঝুঁকিতে, যার রক্তের চর্বি বেশি আছে, যার শরীরের ওজন বেশি, যার কোনো কায়িক পরিশ্রম নাই, যার মেন্টাল স্ট্রেস খুব বেশি, আমরা বলি টাইপ এ পার্সোনালিটি, যেমন ধরেন সবসময় সে একটা কম্পিটিশনের মধ্যে থাকে যে আমার লাগবেই লাগবেই লাগবেই, কোনো তার লিমিট নাই। তারপরে হচ্ছে অনিদ্রা, এটা আমাদের মধ্যে খুব হচ্ছে এখন, যে রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা হওয়া উচিত, এটা কিন্তু অনেকেরই হচ্ছে না। মানসিক স্ট্রেস যেটা, এটা খুব বেশি হচ্ছে আমাদের মধ্যে। তারপর আমাদের খাদ্যাভ্যাসটা বলতে গেলে পুরাটাই অস্বাস্থ্যকর, এটার জন্য হচ্ছে। সর্বোপরি যেগুলো যুক্তিযুক্ত হচ্ছে সেটা হচ্ছে বায়ু দূষণ আর শব্দ দূষণ, এই দুটাতে কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে অনেক উপরে। কাজে এই দুইটাও কিন্তু উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের জটিলতার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আপনি একটা এইজ লিমিটের কথা বললেন 40-এর উপরে, তো 40-এর নিচে যারা আছে বয়স যাদের, তারাও কি কোনো ঝুঁকির মধ্যে আছেন কিনা বর্তমান পার্সপেক্টিভে? প্রথম হচ্ছে যে উচ্চ রক্তচাপ কিন্তু বাচ্চাদের হতে পারে জন্মগত কারণে, যে জন্মগতভাবে হার্টের যে মহাধমনী আছে সেটাতে সংকুচিত থাকে, যাকে আমরা কোয়াক্টেশন অফ অ্যাওর্টা বলি। কাজেই এটা কিন্তু জন্মের পরের থেকে উচ্চ রক্তচাপ হতে পারে যাদের ফ্যামিলিতে আছে তাদের। কাজেই মানে বয়স কম বলে যে হবে না তা না, যে প্রত্যেকেরই হইতে পারে। কিন্তু বলা হচ্ছে যে 18 বছর থেকে যদি আমরা গড় দেখি, তাহলে আমাদের দেশে আক্রান্তের হার কিন্তু 20 থেকে 25%। 18 বছর? হ্যাঁ, কিন্তু 35-এর উপরে যদি যায় এই হারটা 50% মানুষের আছে। আর যদি 50 বছরের উপরে যায় তাহলে 60% মানুষের উচ্চ রক্তচাপ আছে। অর্থাৎ আমাদের প্রতি 3 জনে 4 জনে বা 5 জনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অর্ধেক মানুষই জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। যারা জানে তাদের অর্ধেক মানুষ ওষুধ খায়, যারা ওষুধ খায় তাদের মাত্র 15% মানুষের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। কাজে আমি যদি ধরি যে আমাদের দেশে এখন 100 জন মানুষের রক্তচাপ আছে, তাদের যদি আমরা দেখি তাদের মধ্যে মাত্র 15% মানুষের, সেটা ওষুধ খেয়েই হোক বা জীবনযাত্রা পরিবর্তন করেই হোক, তার এই রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে। 85% উচ্চ রক্তচাপের রোগী অনিয়ন্ত্রিত আছে এবং সে ঝুঁকির মধ্যে আছে। তো আপনি বললেন যে আসলে কোনো সিমটম নাই, স্পেসিফিক কোনো সিমটম নেই, কিন্তু সেটা সাফার করে যাচ্ছে, তো এটা কি নীরব ঘাতক বলা যায় কিনা? এটাই 1 নম্বর নীরব ঘাতক, যে সাইলেন্টলি সে সব ক্ষতিগুলো করে ফেলে এবং মানুষ আসেই কিন্তু তার এই অর্গানগুলোর ড্যামেজ নিয়ে। যেমন প্রেগনেন্সিতে ধরেন, এটা বলা হয়নি যে প্রেগনেন্ট মহিলাদের কিন্তু 10% মানুষ মহিলাদের উচ্চ রক্তচাপ হয়। কিন্তু এটা কি প্রেগনেন্সির কারণে হয় নাকি প্রেগনেন্সির কারণে। অন্য কোনো কারণ আছে? এটা প্রেগনেন্সির কারণে, বেশিরভাগ কারণেই জানা যায় না। তো যাদের প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে ডায়াগনোসিস হয় তাদেরকে প্রেগনেন্সির জন্যই বলা হয়। কিন্তু কিছু মেয়েদের আগে থেকেও রক্তচাপ থাকতে পারে, বিয়ের আগেও থাকতে পারে, গর্ভধারণের আগেও থাকতে পারে, তাদেরকে আমরা ক্রনিক হাইপারটেনশন বলি। কাজেই এই যে সে যদি বাচ্চা যখন পেটে আসলো ফলো আপ না করে, চিকিৎসা না করে, তাহলে তার প্রি এক্লাম্পসিয়া হচ্ছে, মায়ের জীবনও বিপন্ন হচ্ছে, বাচ্চার জীবনও বিপন্ন হচ্ছে। কাজে এগুলো সবাইকে জানতে হবে। আরেকটা বললেন যে লক্ষণ না থাকলেও কিছু কিছু বিষয় আছে যেগুলো জানলে বা বুঝলে বোঝা যায় যে একজন ব্যক্তি হাইপার টেনশনে আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে বাসায় অনেকেই মেশিন রাখেন প্রেশার মাপার ক্ষেত্রে। কখন আসলে প্রেশারটা মাপবে এবং তার আসলে কোনটা দেখলে বুঝবে যে আসলে তা এখন ডক্টরের কাছে যাওয়া উচিত? প্রথম হচ্ছে যে রক্তচাপ মাপার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে রক্তচাপ মাপার আধা ঘন্টা আগে সে কোনো শারীরিক পরিশ্রম, খেলাধুলা, উঠে বস করা এগুলো করবে না। সে আধা ঘন্টা আগের মধ্যে চা, কফি, যেগুলো উত্তেজক আছে, মদ্যপান, এগুলো করবে না। তারপরে তার প্রস্রাব যদি চাপ থাকে তাকে প্রস্রাব করে আসতে হবে এবং 5 মিনিট বিশ্রাম নিয়ে বসে মাপতে হবে। মাপারিটা হচ্ছে তার পাটা মেঝেতে থাকবে, পা দুইটা পাশাপাশি থাকবে, ক্রস করা থাকবে না, হাতটা টেবিলে থাকবে, যাতে এই বাহু হার্টের বরাবর থাকে। আচ্ছা। এবং মাপার সময় কথা বলবে না। আমরা দেখবেন ব্লাড প্রেশার মাপার সময় যে মাপছে, যার মাপা হচ্ছে, দুজনই গল্প করতে থাকে এবং তার ব্যাকটা সাপোর্ট থাকতে হবে। এতগুলো জিনিস খেয়াল করার পরে তার রক্তচাপ মাপতে হবে। বাড়িতে যদি কেউ মাপতে চায় তাহলে রুটিনলি বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে প্রস্রাব করে এসে তার ওষুধ বা খাবার খাওয়ার আগে মাপতে বলা হচ্ছে। আর একবার যদি সে মাপে তাহলে রাতে ঘুমের আগে মাপতে হচ্ছে। কিন্তু যখনই তার খারাপ লাগবে তখনই মাপা যাবে না, সে আধা ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে মাপবে। এটাই হচ্ছে রক্তচাপ বাড়িতে মাপার। এবং এই মাপেরই হচ্ছে যদি বাড়িতে মেপে 135/85 মিলিমিটার মার্কারি পারদের বেশি হয় তখন কিন্তু আমরা উচ্চ রক্তচাপ বলি, মানে বাইরের থেকে 5 কম বাড়িতে।
যেমন আমার অফিসে যদি আসে বা ক্লিনিকে বা হাসপাতালে মাপে, তখন কিন্তু 140/90 আমরা বলতেছি স্টেজ 2 হাইপারটেনশন। কিন্তু বাড়িতে এখানে কিন্তু 5 কম হবে, 135/85 বেশি হলেই স্টেজ 2 হাইপারটেনশন। তো অনেকেই হাইপার টেনশনের কারণে ওষুধ খেয়ে থাকেন। ওষুধ খেয়ে কি আসলে হাইপার টেনশন মানে একেবারে নিয়ন্ত্রণে রাখা যায় কিনা অথবা রিমুভ করা যায় কিনা? না, এটা আসলে কোনো রোগের ক্ষেত্রেই ওষুধ একমাত্র নয়। কারণ এখানে ওষুধ খেতেই হয় কেন? যার রক্তচাপে ডাক্তার চিন্তাই করছে যে 95% ক্ষেত্রে কোনো কারণ জানা যায় না। যদি কারণ জানা যেত তাহলে সেই কারণটাকে আমরা যদি রোধ করতে পারতাম তাহলে হতো না। কিন্তু আপনি মাত্র 5% মানুষের অনেক টেস্ট বা অনেক কিছু করার পরে জানতে পারছেন। কাজে ওষুধ যারা খাচ্ছেন তারা নিয়মিত ওষুধ খেতে হবে। এটা অনেকেই দেখবেন একদিন খাচ্ছে একদিন খাচ্ছে না, তা না। নিয়মিত খেতে হবে এবং সম্ভব হলে একই সময়ে। যে সে যদি রাতে খায় তাহলে তার রাতের সুবিধাজনক টাইমে করে নিতে হবে। যে ওষুধটা তো একটা 24 ঘন্টার সাইকেল মেনটেন করে, তো নির্দিষ্ট সময়ে খেতে হবে, প্রতিদিন খেতে হবে এবং ফলো আপ করতে হবে। শুধু ওষুধ দিয়ে হবে না, এর সাথে তার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। তো জীবনযাত্রা একটি পরিবর্তন বিষয় জানতে চাচ্ছি যে তাহলে আজীবন ওষুধ খেতে হবে, তো এই ওষুধ যে খাবে আজীবন এর কোনো সাইড ইফেক্ট থাকে কিনা? সব কিছুরই সাইড ইফেক্ট আছে। তো এই সাইড ইফেক্টটা রোগী যদি বলে যে ওষুধ খাওয়ার পর তার চিকিৎসকের কাছে যে আমার এই ওষুধ খাওয়ার পরে পা ফুলে যাচ্ছে, তখন ডাক্তার খুব সহজেই বুঝবে যে এটা কোন ওষুধের জন্য হচ্ছে। যেমন কিছু ওষুধের জন্য আছে যে আমাদের মাড়ি যে আছে এই মাড়ি ফুলে যায়, এমনকি দাঁতও খুলে পড়ে যায়। তো সে যদি এটা দাঁতের অসুখ মনে করে বসে থাকে তাহলে কিন্তু হবে না। যেমন কারোর হার্টবিট কমে যেতে পারে, কারোর শ্বাসকষ্ট হতে পারে, কারোর কাশি হতে পারে, কারোর হয়তো পুরুষের ক্ষেত্রে কিছু তার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, কারোর দুর্বলতা মনে হতে পারে। কাজে কোনো ওষুধ খাওয়ার পরে যদি তার মনে হয় যে এই অসুবিধাটা তো আমার আগে ছিল না, ওষুধ খাওয়ার পরে হচ্ছে, কিন্তু মানুষ এটা না করে নিজেই ওষুধটা বন্ধ করে ফেলে অথবা দোকানদারের সঙ্গে আলাপ করে আরেকটা ওষুধ দিয়ে প্রতিস্থাপন করে, যেটা হয়তো তার করা লাগতো না। কাজে কোনো উপসর্গ দেখা দিলে তার যে চিকিৎসক তার কাছে আগে যাবেন। তো আমরা তো মানে ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো ওষুধ ছাড়া এই হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, পুরোটাই কিন্তু জীবনধারা পরিবর্তনের মাধ্যমে। যেমন ধরুন একজন মানুষের ওজন যদি বেশি থাকে, সে যদি 1 কেজি ওজন কমায় তাহলে তার 1 মিলিমিটার ব্লাড প্রেশার কমবে। কাজে সে যদি 5 কেজি ওজন কমাইতে পারে তাহলে কত কমে গেল? 5 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে গেল। আমরা সব কিছুতে লবণ খাই খাবারকে স্বাদ করার জন্য, কিন্তু লবণ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বেশি খাওয়া যায় না। সে পরিমাণটা যদি একটু পরিমাণটা যদি বলি যে এখন বলা হচ্ছে 2.5 গ্রাম, ছোট্ট চা চামচের আধা চামচ, এটা কি মানে একদিনে? একদিনে 24 ঘন্টার। তো আধা চামচ থেকে 1 চামচ বলি, 5 গ্রাম সর্বোচ্চ। তো আপনার রান্নায় এই 5 গ্রামের বেশি ইউজ করা যাচ্ছে না। তাহলে একজন মানুষের বাড়িতে যদি 4 জন লোক থাকে তাহলে সকালে রান্নার সময় তার এই 4 চা চামচ লবণ বাজেট করে নিতে হবে। সে যতগুলো ধরনের আইটেম রান্নাই করুক না কেন, এই 4 চা চামচ লবণ দিয়ে তার 4 জন সদস্যের রান্না করতে হবে। কাজে লবণের পরিমাণটা যদি কমায় দেন তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আমরা যদি ফল জাতীয় খাবার খাই, ফল তো আমাদের খাওয়ার অভ্যাস নেই, যে ফলই হোক না কেন, আমি যে খুব দামি ফল খেতে হবে তা বলছি না, আপনার আশেপাশে কাছের যে ফল আছে সেটা খেলেও পাস কমবে। এবার ডায়েট যদি আপনি করেন, যেটাকে ড্যাশ ডায়েট বলে, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এক্ষেত্রে বলা হচ্ছে যে শাক সবজি ফল, আপনার সাধ্যের মধ্যে মাছ, দানাদার শস্য জাতীয় খাবার, এই খাবারগুলো যদি আপনি খান তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়বে না। এর সাথে যদি আপনি দুধ খেতে পারেন, অনেকের ধারণা থাকে যে দুধ খেতে হবে শর্ট ছাড়া, কিন্তু দুধের তৈরি যে খাবারগুলো, যে ছানা পনির ঘি, এগুলো কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। চর্বি জাতীয় খাবারটাকে কমায় যদি নিয়ে আসে সেটা হয়, কিন্তু চর্বির মধ্যে সবথেকে খারাপ চর্বি হচ্ছে ট্রান্সফ্যাট, যেটা আমরা তেলে ভাজা খাবারে পাই। যেমন ধরেন আমরা খাচ্ছি কি সিঙ্গারা সমুচা পুরি ফাস্ট ফুড জাতীয় ঘুগনি, খাবার, এই যে খাবারগুলো একই তেলে বারবার ভাজা, এটা হচ্ছে ট্রান্সফ্যাট। এইটা যদি রোধ করা যায় তাহলে কিন্তু হয়। এবার যদি কেউ প্রতিদিন 30 মিনিট হাঁটে অথবা সারাদিনে যদি সে 10,000 স্টেপস হাঁটে, অনেকের হয়তো সময় হবে না 30 মিনিট একটানা, কিন্তু সে সারাদিনে যদি হাঁটে তাহলে ব্লাড প্রেশার কমবে। এবার যদি সিগারেট আর মদ্যপান এই অভ্যাসটা যদি বাদ দেন তাহলে ব্লাড প্রেশার কমবে। সর্বোপরি মেন্টাল স্ট্রেসও যদি আপনি কমাইতে পারেন, যে আমি আর স্ট্রেস নিব না, যে যা হচ্ছে হোক চেষ্টা করি, তাহলে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আপনার রক্তচাপ যাদের বর্ডার লাইন আছে বা এলিভেটেড আছে বা স্টেজ 1 আছে, তাদের কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব। কাজে শুধু ওষুধ দিয়ে আপনি কখনোই পারবেন না, আপনাকে এর সাথে জীবনধারা পরিবর্তন করতেই হবে। আপনি একটা লবণ খাবার মাত্রা বললেন, অনেকে ভাতের সাথে কাঁচা লবণ খায় বা এক্সট্রা লবণ নেয়,
তো এটাকে যারা নেয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে? প্রথম হচ্ছে যে লবণ তো লবণই, সেটা কাঁচা পাকা ভাজা টালা, আপনি বিদেশি পাহাড়ি লবণ, যে লবণ নামেই ডাকেন না কেন, যে আপনি এক্সট্রা টেবিলে খাবারের সময় নিতে পারবেন না, এটা হচ্ছে অতিরিক্ত লবণ, যে আপনার রান্নার বাইরে আর আপনার কোনো কারণেই লবণ গ্রহণের দরকার অনেকে নেই। পিঙ্ক সল্টটাই ইউজ করে, না, বলে যে সেটাও আসলে বেশি। এটা না, ক্ষতিকর না, সেটাও ক্ষতিকর, যে পিঙ্ক সল্টটাও অবশ্যই ক্ষতিকর। কিন্তু লবণ কিন্তু আমাদের শরীরের জন্য ওইতটুকু দরকার আছে, যে লবণ একেবারে নীল করার সুযোগ নাই, যে কিছু পরিমাণ লবণ গ্রহণ করতে হবে, সেটা তো বললামই, যে 2.5 থেকে 5 গ্রাম, 2.5 গ্রাম হলে খুবই ভালো। জি। আপনাদের কাছে তো প্রতিনিয়ত রোগী আসে, তো সেই ক্ষেত্রে যারা হাইপার টেনশন আক্রান্ত হয়েছেন তারা কি আসলে গ্রামের মধ্যে বেশি প্রেভেলেন্স বেশি নাকি নগর না, এলাকায়? এটা সারা বিশ্বে শহরে বেশি, যে শহরের জীবনযাত্রা, বায়ু দূষণ যেটা বললাম, বায়ু দূষণ শব্দ দূষণ, এটা তো গ্রামে নাই। গ্রামের মানুষ কিন্তু এই সারা রাত জেগে থাকে না, তাদের ঘন্টাও কিন্তু খুব সন্ধ্যার মধ্যেই তারা আর্লি খায়, আর্লি ঘুমায়, আর্লি উঠে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি থাকে, তারা রোদ দূরে থাকে, ভিটামিন ডি একটা রক্তচাপের উপর প্রভাব ফেলে, কাজেই তারা স্ট্রেসও কম আমার ধারণা, কাজেই তাদের কম গ্রামে। তো আপনি বললেন যে একটা ক্ষেত্রে বললেন একটা মাত্রা রয়েছে যে 18 বছরের নিচে তারাও আক্রান্ত হচ্ছে, তো 18 বছরের নিচে আক্রান্ত হওয়ার কারণটা কি? প্রথম তো বললাম যে জন্মগত, জন্মগত একটা 2 বিষয় নম্বর আছে। অভ্যাসগত, এই যে আমরা বাচ্চাদের ফাস্ট ফুডে অভ্যস্ত করছি, ফাস্ট ফুডের মধ্যে প্রতিটার মধ্যেই ট্রান্সফ্যাট লবণ এগুলো আছে, বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ দিচ্ছি আমরা। এখন স্কুলগুলো দেখবেন একটা বিল্ডিংয়ের মধ্যে, যে বাচ্চা উঠানামা করার সিঁড়িটা পর্যন্ত নাই। তারপরে বাচ্চাদের এই যে পড়ালেখার চাপ, বাবা মার যেটা হয় নাই, সে কিন্তু তার বাচ্চার উপরে চাপায় দেয়, পর পর পর, ওর যে আর কোনো ধরনের মানসিক বিকাশের সুযোগ নাই, তো খেলাধুলা নাই, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, মানুষের সঙ্গে মেশা নাই, সে ঘরের মধ্যে বসে আছে, খেললেও সে কম্পিউটারে গেম খেলতেছে বা মোবাইলে গেম খেলতেছে। কাজে এই যে বাচ্চাদের মধ্যে যে ব্যাপারগুলো আমরা দেখছি, পুরোটাই অভ্যাসগত কারণেই বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে বাচ্চাদের কি কমপ্লিকেশনস হয় যদি একজন বাচ্চা উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়? ওই একই বললাম, যে বাচ্চা স্ট্রোক নিয়ে আসতে পারে, বাচ্চা অন্ধত্ব নিয়ে আসতে পারে, বাচ্চা হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, বাচ্চাদের শারীরিক দুর্বলতা নিয়ে আসতে পারে। তো যে আক্রান্ত হচ্ছে অথবা বাসায় সে মাপলো, মেপে দেখলো যে একটা হাইপার টেনশনের একটা সিগন্যাল দিচ্ছে, তো ঘরোয়াভাবে সেটিকে কন্ট্রোলে রাখার কোনো সুযোগ আছে কিনা? প্রথম হচ্ছে যে যে কোনো স্ট্রেসেই ব্লাড প্রেশারটা বাড়ে। আপনি যদি কোনো কারণে কুল হন, যে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি, তাহলে ব্লাড প্রেশার আধা ঘন্টা পরে অটোমেটিক্যালি 25% কমে যাবে। যেটা মানুষ ভাবে বোধহয় তেঁতুল খেলে কমবে, লেবু খেলে কমবে, এগুলো আসলে কিছুই করার দরকার নেই। আপনি যদি এক গ্লাস পানি খেয়েও শুয়ে থাকেন, চোখ বন্ধ করে থাকেন, আপনি চিন্তাটা বন্ধ করেন, কিন্তু ওই সময় ব্লাড প্রেশার মাপবেন না, মাপবেন আধা ঘন্টা পরে। কিন্তু যদি তার ওই লক্ষণগুলো দেখা যায়, তার হাত পা অবশ হচ্ছে, কথা বলতে অবশ হচ্ছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে, তখন সে দ্রুত চিকিৎসকের কাছে যাবে, যে তার কোনো অর্গান ড্যামেজের চিহ্ন আছে কিনা। কিন্তু এমনি ব্লাড প্রেশার বাড়লে প্যানিক হয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনি কিছু খাবারের কথা বললেন, তেঁতুল বা অন্য কিছু খাবারের কথা বললেন। গ্রাম পর্যায়ে এখনও একটা ধারণা আছে যে তেঁতুল খেলে বা রসুন খেলে হয়তো বা কন্ট্রোলে চলে আসবে। শুধু গ্রামে না, এটা সর্বোচ্চ শহরেও আছে, যে মানুষের ধারণা তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যাবে। এটা হচ্ছে একটা প্লাসেবো ইফেক্ট বলি আমরা, যে আপনি কোনো কিছু গ্রহণ করলে আপনার মন বুঝছে যে আমি একটা কিছু করলাম, তখন মন শান্ত হলেই ব্লাড প্রেশার শান্ত হয়ে যায়। যে এখন পর্যন্ত গবেষণায় নাই যে সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে উপরেরটাতে বেশি বাড়ে, যে সেটা কমায়। তবে আপনি তেঁতুল একটা ভালো ফল, এটা যদি খান, এর মধ্যে পটাশিয়াম আছে, টক যদি খান, এগুলো হচ্ছে কি রক্তনালীগুলোকে প্রসারিত করে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন ধরে খেতে হয়। যে আপনার যদি টক খাওয়ার অভ্যাস দীর্ঘদিন রাখেন, সেই টকের পটাশিয়াম বা তার মধ্যে যে মেডিয়েটরগুলো আছে, সেগুলো হয়তো রক্তনালীগুলো ধীরে ধীরে একটু প্রসারিত করতে পারবে, তাতে হয়তো 5-10 ব্লাড প্রেশার কমবে। কিন্তু আপনি যে মনে করতেছেন যে 220টা 120-এ এসে যাবে, ওষুধের জন্য আসবে না, এটা আসলে বডির মেকানিজমেই চলে আসবে। তাহলে ওটা কি মেন্টাল একটা মেন্টাল প্লাসেবো ইফেক্ট বলি আমরা এটাকে মেডিকেল টার্মে। জি। ডক্টর সমী কুমার মন্ডু, সময় হয়েছে একটা বিরতির পর ফিরে এসে আপনার সাথে আবারও কথা হবে। আজকে আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন ডক্টর সমীর কুমার কুণ্ডু। ডক্টর সমীর কুমার কুণ্ডু, আপনি কিছু খাবারের কথা বলছিলেন, অনেকের আবার কিছু ব্যাড হ্যাবিটও রয়েছে, যেমন সিগারেট, ড্রিঙ্কস করেন, অনেকে তামাকজাত পণ্য খান। তো
তো এই মানে এই বদভ্যাসগুলো মানুষের রক্তনালীর উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে কিনা? আমি যতগুলো ধন্যবাদ আপনাকে, আমি যতগুলো অসুখের কথা বললাম এগুলো কিন্তু সবগুলো রক্তনালী, ব্রেন বলেন, চোখ বলেন, হার্ট বলেন, কিডনি বলেন, রক্তনালী। মানে প্রেশার তো রক্তনালীরই রোগ, রক্তনালীর জটিলতাটাই শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে। কাজে আপনি যে দ্রব্যগুলোর নাম বললেন, তামাকজাত দ্রব্য, তামাকের যে কোনো কিছু, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, জর্দা হোক, এমনকি গুল এবং সাদা পাতা, মানে কেউ কোনো না কোনো ফর্মে প্রায় মানুষ সেটা গ্রহণ করছে। যে কেউ বলছে আমি তো সিগারেট খাই না, বিড়ি খাই না, কিন্তু সে সাদা পাতা খাচ্ছে। কেউ পানের সাথে জর্দা খাচ্ছে, মানে পানটা যে খাবে সেটাও জর্দা দিয়ে খাবে। তো এই জিনিসটা হয় কি, যে রক্তনালীর ভিতরে যে সুরক্ষা প্রাচীর, এন্ডোথেলিয়াম বলে, যে তার উপরে এরা প্রভাব ফেলে। তো আপনি ধরেন যে আপনার বাড়ির যদি সুরক্ষা প্রাচীর দুর্বল হয়, তাহলে আপনার বাড়ি তো আক্রান্ত হবেই। কাজেই যতগুলো মারাত্মক অসুখ সবগুলোই রক্তনালীর সাথে সম্পৃক্ত। কারণ শরীরে যে জায়গায় রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, সেই অর্গানটা আর বেঁচে থাকে না। যেমন আমাদের কিছু অংশ আছে যে রক্ত সরবরাহ লাগে না, যেমন আমাদের চুলে লাগে না, নখে লাগে না, ঠিক আছে? তো এরা হয়তো বাঁচতে পারে। কাজে এই রক্তনালীর সুরক্ষা প্রাচীর যেটা, সেটাকেই এই তামাকজাত পণ্য এবং অ্যালকোহল, যেটা আমাদের সমাজে এটার স্বীকৃতি নাই। আর যত ধরনের স্ট্রেস যাই বলেন, এটা রক্তনালীর যে সুরক্ষা প্রাচীর সেটাকেই আর নষ্ট করে দেয়, তার ফলে তার অসুখটা প্রপাগেশন করে। একটা বিষয়, অনেকে মেন্টাল স্ট্রেস কমানোর জন্য অনেক রকমের ওষুধ খান। তো মেন্টাল স্ট্রেসটা কমানোর ক্ষেত্রে কি ওষুধ অনেক ডিপেন্ডেন্ট হয়ে যান? তো এইটা আসলে ওষুধ ডিপেন্ডেন্ট থেকে বের হয়ে এসে ন্যাচারালি মেন্টাল স্ট্রেসটা কমানোর কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, যেমন অনেক এখন প্যানিক অ্যাটাক হচ্ছে। তো এই ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস কীভাবে আপনার খুব এই মুহূর্তে ধরেন আপনি অফিসে আছেন, খুব খারাপ লাগতেছে, তো এটা খুব সহজে যদি আপনি করেন, খুব চোখ বন্ধ করে বসে থাকেন, শ্বাসটা নেন 4 সেকেন্ডে, তারপরে শ্বাসটা ধরে রাখেন, তারপরে শ্বাসটা আস্তে করে ছেড়ে দেন, এরকম নেন, শ্বাসটা ধরে রাখেন, অনেকক্ষণ ধরে ছাড়েন, দেখবেন মেন্টাল স্ট্রেস কমে যাচ্ছে। আপনি একটু হেঁটে আসেন, আপনি এক গ্লাস পানি খান, কেউ গান শুনলে গান শুনতে পারেন, কিন্তু স্ট্রেসের মধ্যে যদি আপনি একটা সিগারেট ধরে ফেলেন, এটা আপনাকে আরও বেশি স্ট্রেসফুল করে ফেলবে ভিতরে এনভায়রনমেন্টটাকে। কিন্তু অনেকে তো বলে যে আসলে আমি স্মোক করছি, এর মাধ্যমে আমার স্ট্রেসটা কমে গেল। এই না, এটা তো কনসেপ্টটা আসলে তার অ্যাডিকশনের জন্য, তার নার্ভাস সিস্টেম ওইভাবেই রেডি করা যে তুমি এখন একটা সিগারেট খেলে তোমার ভালো লাগবে। তার তো ব্রেন ওইভাবেই প্রভোগ করবে তাকে, শয়তান শয়তানকেই ডাকবে। তো যে তো তাহলে একজন ব্যক্তি যখন স্ট্রেসে আছে, সে যদি স্মোক করে, তাহলে তা এটাকে তো আরো মানে জটিলতার দিকে নিয়ে যায়। টোটাল সিস্টেমটাকে সে অ্যাগ্রাভেট করে ফেলছে, ব্রেন থেকে শুরু করে হার্ট, সব জায়গাতে সে স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছে। সে হয়তো সাময়িক তার ব্রেনটাকে ডাইভার্ট করতেছে অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে, এটা পার্মানেন্টলি তার ক্ষতির দিকেই নিয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হার্ট অ্যাটাক করেন পেশেন্টরা, সেই ক্ষেত্রে হাইপার টেনশনটা কতটা মানে প্রভাব বিস্তার করে হার্ট যে আমরা হার্টের যতগুলো অসুখ বলি, তার কিন্তু প্রধান কারণ আমরা এই উচ্চ রক্তচাপকে বলে থাকি। তো আপনি বলছিলেন বিরতির সময় যে হার্ট অ্যাটাক হলে মানুষ বুঝবে কিভাবে। তো যার ধরেন হাইপার টেনশন আছে, সে কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে আছে হার্ট অ্যাটাকে। তো হার্ট অ্যাটাকের উপসর্গ আমরা যেটা বলি, একটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে, অনেক বয়স, নিউরোপ্যাথি আছে, তাদেরকে কিন্তু কোনো উপসর্গই হয় না, নীরবে হার্ট অ্যাটাক হয়ে যায়। কিন্তু যাদের হয়, তাদের বুকের মাঝখানে উপসর্গটা বলি। কিন্তু বেশিরভাগ মানুষ জানে যে হার্ট বাম দিকে, সে পয়েন্ট করে দেখায় এই জায়গা ব্যথা, এই জায়গা ব্যথা। চিনচিন তো ব্যথা হার্টের ব্যথা আসলে এইভাবে দেখানো সম্ভব না, এক্সপ্রেস করা সম্ভব যে পুরো বুক জুড়ে ব্যথা, মাঝখান থেকে হয়ে পুরো বুক। এবং হার্টের ব্যথাটা এমন, আমরা বলি যে একটা হাতি 4টা পা যদি একসাথে দিয়ে আপনার বুকে চাপ দেয়, এরকম অনুভূতি হবে। তখন এটাকে ছড়ায় যাবে, গলা, চোয়াল, হাতের দিকে যাবে, পেটে যাবে, পিঠের দিকে যাবে। এই হচ্ছে একটা ব্যথা যে হবে তা না, চাপ হইতে পারে, ভারী হইতে পারে, মনে হচ্ছে যে একদম আমার গলা চেপে ধরার মতো বুক চেপে ধরছে। এর সাথে অসম্ভব ঘাম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, ফ্যাকাশে হয়ে যায় মানুষ, এমন একটা ভীতি যে মৃত্যু ভয় এসে যায়। তো এইরকম ঘটনাটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে 24 ঘন্টার মধ্যে। আর হার্টের আর একটা ব্যথা যেটা আমরা অ্যানজাইনা বলি, যাদের দীর্ঘদিন ধরে হাইপার টেনশন আছে, তাদের রক্তনালী চেঞ্জ হচ্ছে। তো সেই মানুষগুলো প্রথমে দেখা গেল সে 10 মাইল হাঁটতে পারতো, এখন সে 1 মাইল হাঁটার পরেই তার বুক চেপে আসছে, বিশ্রাম নেওয়া লাগে। সে আগে 7তলা সিঁড়ি দিয়ে উঠতে পারতো, এখন 1তলা ওঠার পরে সে পাচ্ছে না। একজন মহিলা, সে আগে অনেক কাজ করতে পারতো, এখন সে কিছু কাজ করলেই তার বুক চেপে আসছে, এটাকে আমরা অ্যানজাইনা বলি। কাজেই হার্ট অ্যাটাক, অ্যানজাইনা আর হার্ট ফেইলিউর যেটা, যে একজন মানুষের যদি তার খুব শারীরিক দুর্বলতা হয়, কিছু করলে শ্বাসকষ্ট হয়, এমন কি হয় যে সে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হয়, শরীর ফুলে যায়, এটাকে আমরা হার্ট ফেলিওর বলি। কাজে আর আছে অনিয়মিত হৃদস্পন্দন।
দেখবেন যে কিছু মানুষের বুক ধপধপ করে, কারোর হার্টবিট কমে যায়, কারোর হার্টবিট বেড়ে যায়। তো এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের যে প্রভাব আমরা বলি, যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হার্টের উপরে এই প্রভাবগুলো করে ফেলে সে। তো অনেকে বলেন যে হার্ট মানে বুকে ব্যথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সে মনে করে যে এটা মানে গ্যাস্ট্রিকের কারণে ব্যথা হচ্ছে, এটা বলে সেটাকে ইগনোর করে যায়। এটাকে আপনি কি বলবেন? এটা খুবই কমন, এটা ডাক্তাররাও করে, এটা যে শুধু সাধারণ মানুষ করে তা না। তো গ্যাস্ট্রিকের ব্যথার একটা ধরন আছে, যে সেটা হয় খালি পেটে হয়, তার খেলে ভাল লাগে, আর কিছু আছে যে তার খাওয়ার পরে উপসর্গ হয়, সে না খেয়ে থাকতে পছন্দ করে। তো এরকম থাকে, যেমন পিত্তথলির ব্যথা হইতে পারে। পিত্তথলির ব্যথা সাধারণত চর্বি জাতীয় খাবারের সাথে সম্পৃক্ত। অগ্নাশয়ের ব্যথা আছে। কাজে প্রত্যেকটা ব্যথারই কারোর না কারোর সঙ্গে সম্পৃক্ততা আছে। কিন্তু হার্টের ব্যথা, হার্ট অ্যাটাক যেটা, সেটা হঠাৎ করে সাডেন, সেটা যে কোনো সময় ঘুমের মধ্যে হইতে পারে। কিন্তু অ্যানজাইনার ব্যথা যেটা, সেটা সাধারণত পরিশ্রমে বাড়ে, বিশ্রামে কমে। কেউ যদি অ্যাংজাইটিতে থাকে, দেখেন বাংলা সিনেমায় আমরা দেখছি যে বাবারা, মেয়ের বাবা, ছেলের বাবা একটা খারাপ খবর শুনলো, হার্ট অ্যাটাক হয়ে যায়। তো স্ট্রেসে হতে পারে। কেউ যদি খুব বেশি খাবার খায়, তার হতে পারে। কেউ যদি ঠান্ডা ওয়েদারে যায় বা ঠান্ডা খাবার খায়, তাহলে তার বুকে ব্যথা হতে পারে। কাজেই এইভাবেই মানুষ এক্সপ্রেস করে। কিন্তু গ্যাস্ট্রিক বলে গ্যাস্ট্রিকের জন্য কেউ মারা যাবে না। কিন্তু কারো যদি মনে হয় যে ব্যথাটা আনইউজুয়াল, বুকটা ভারী হয়ে আসছে এর সঙ্গে, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে যে একটা ইসিজি করতে হবে আগে। ইসিজি করলে আপনার প্রথম ইসিজি কিন্তু নেগেটিভ থাকতে পারে। সবারই যে প্রথম ইসিজিতে হার্ট অ্যাটাক আসবে তা না। তো এই যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এই উপসর্গ দেখে বুঝতে পারবেন যে এটা হার্টের ব্যথা। তারপরে হার্টের ইসিজিতে চেঞ্জ আসতে পারে, রক্তের ট্রোপোনিনে চেঞ্জ আসতে পারে, ইভেন কোনো চেঞ্জ না হলেও হার্ট অ্যাটাক হতে পারে। সেটাকে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলি, যে ইসিজিও নর্মাল থাকতে পারে, রক্তের ট্রোপোনিনও নর্মাল থাকতে পারে, কিন্তু এটা হার্টের ব্যথা। কাজে এটা চিকিৎসকের কাছে যেতে হবে। তার আনস্টেবল মানে বোঝাই যাচ্ছে যে যে কোনো দিকে টার্ন করতে পারে। কাজে ইসিজি নর্মাল, রক্তের ট্রোপোনিন নর্মাল, আপনার হার্টের সমস্যা না, এটা ভাবা ঠিক হবে না। কাজে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই ক্ষেত্রে ব্রেন স্ট্রোক কতটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে? ব্রেন স্ট্রোক বললাম যে ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক দুটাই রক্তচাপের ফলে হতে পারে। তো ব্রেন স্ট্রোক মানুষ বুঝবে কি করে, যে একজন মানুষের হঠাৎ করে দেখলো যে সে কথা বলতে পারতেছে না, তার মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, তার শরীর একদিকে অবশ হয়ে যাচ্ছে। তো একদিকের ঘটনা যদি ঘটে, তার সাথে যদি ব্রেনের সিমটমটা হয়, তাহলে প্রথমে কিন্তু এটা তার স্ট্রোক ধরে নিতে হবে। স্ট্রোকের ক্ষেত্রেও কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। যদি ইসকেমিক স্ট্রোক হয়, যেটা রক্তনালী বন্ধ হয়ে যায়, সেটা যদি 4.5 ঘন্টার মধ্যে সে হাসপাতালে যেতে পারে, তাহলে তখন তাকে থ্রোম্বোলাইসিস করা হয়। আর হার্টের ক্ষেত্রে বুক ব্যথার 12 ঘন্টার মধ্যে অবশ্যই পৌঁছাইতে হবে। যত দ্রুত যাবে তত, সে যে মনে করবে যে আমি 12 ঘন্টা পরে যাব, তা না। যে হার্টের সমস্যা হলে যত দ্রুত যাবে তত, তখন যত সময় পার হবে হার্টের মাসেলগুলো ড্যামেজ হয়ে যাবে, এবং 12 ঘন্টা পরে কিন্তু হার্টের মাসেলগুলো আর রিপেয়ার হয় না, এবং চিকিৎসার বেশিরভাগ সুযোগগুলো থাকে না। তো এই জন্যেই যে অসুখটাই হোক না কেন, যে সেটা স্ট্রোক হোক, হার্টের হোক, বা কোনো রক্তনালীর সমস্যা হোক, তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তো ডক্টর শমী কুমার কুণ্ডু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, তো সেই ক্ষেত্রে আবারও একটু বলবেন যে হাইপার টেনশনটা নিয়ন্ত্রণে রাখার জন্য ঘরোয়াভাবে কিভাবে লাইফ লিড করতে হবে, ওষুধের উপরে ডিপেন্ডেন্সি ছাড়া। ঘরোয়া বললাম যে পরিবারের মধ্যে স্বাস্থ্য নিয়ে আলাপ আলোচনা করতে হবে, যেটা আমরা নাই। আমরা আমাদের বাচ্চাদের কখনোই বলি না ভালো স্বাস্থ্যের জন্য কি করতে হবে। আমরা হয়তো লেখাপড়া বা অন্য দিকগুলো, ক্যারিয়ারের দিক দেখতে চাই। কাজে পরিবারে একটা স্বাস্থ্য নিয়ে আলোচনা থাকতে হবে। যেরকম বললাম যে খাদ্যাভ্যাসটা, যারা রান্না করেন তাদেরকে বলতে হবে যে খাবারটা স্বাদের করতে যায় আপনি কী দিচ্ছেন, লবণ দিচ্ছেন। খাবারটা স্বাদে করতে যায় আপনি মিষ্টি দিচ্ছেন, অতিরিক্ত মশলা দিচ্ছেন। এটা কিন্তু খাবার হচ্ছে, কিন্তু অস্বাস্থ্যকর খাবার হচ্ছে। আমরা এই যে ড্রিঙ্কস খাচ্ছি, এই ড্রিঙ্কসের মধ্যে কি আছে বলেন তো? ক্যালোরি আছে, চিনি, আর একটা কালার আছে। মানে সফট ড্রিঙ্কসের কথা বলছেন। যদি এটা খান, ডাব খান, যদি আপনার ড্রিঙ্কস খেতে ইচ্ছে, ন্যাচারাল ডাব খান। কিন্তু আমরা এই যে ফাস্ট ফুড এবং ড্রিঙ্কসের দিকে চলে যাচ্ছি, এটাই যাওয়া যাবে না। যে খাবারের মধ্যে শাক, সবজি, ফল, মাছ এগুলো থাকতে হবে, দানাদার খাবার থাকতে হবে। খাবারটার মধ্যে ট্রান্সফ্যাট আসতেছে কিনা আমরা দেখছি। এই যে বাচ্চাদের আমরা ফাস্ট ফুডে অভ্যস্ত করে ফেলে দিচ্ছি, পরে কিন্তু আপনি আর ছাড়াইতে পারবেন না। প্রথমে কিন্তু আপনি শুরু করতেছেন, বাবা তুমি এটা করো, এটা করলে এটা দেবো, এটা বার্গার দিব, পিৎজা দিব, কোক দিব, কিন্তু একসময় আপনি এটা ছাড়াতে যাবেন, পারবেন না। যেমন বাচ্চাদের যদি আপনি ধূমপান বা নেশার কুফলটা বুঝাইতে পারেন, তাহলে কিন্তু স্কুলে যে চুপি চুপি বন্ধুর দিয়ে সিগারেট খাওয়াটা ধরবে না। সে যদি, আপনি কত কিছু শেখাচ্ছেন বাচ্চাকে, তো এই বাচ্চাকে এটা শেখান যে ধূমপান কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ওর মাথার মধ্যে প্রিন্ট হয়ে থাকবে এটা।
তারপরে হচ্ছে যে যখন চিকিৎসকের কাছে যাবে ওষুধ দিতেই হবে, তাহলে ওষুধটা নিয়মিত খেতে হবে। প্রত্যেকটা ওষুধই কিন্তু চিকিৎসক জানে না যে তার শরীরে কি প্রভাব ফেলবে। চিকিৎসক কিন্তু অনেক জিনিস চিন্তা করে ওষুধটা দেন, যেমন অ্যাজমার রোগীর একরকম, ডায়াবেটিসের রোগীর একরকম, মহিলাদের যাদের বাচ্চা হয়নি তাদের ক্ষেত্রে একরকম। Pregnancy যে আপনি দোকানদার থেকে ওষুধ খাবেন, প্রেগনেন্সিতে মাত্র 3-4টা ওষুধ খাওয়া যায় প্রেশারের জন্য, কিন্তু আপনি অন্য একটা খেলেন, আপনার বাচ্চার জন্য এটা প্রভাব ফেলবে। কাজেই নিয়মিত হেলথ চেক আপ করতে হবে। এটা মানুষ ভাবে যে টাকা কই পাবো, খুব বেশি টাকা কিন্তু লাগে না ব্লাড প্রেশারের জন্য। আর ওষুধও কিন্তু সব ধরনের দামের মধ্যে আছে। আপনার চিকিৎসককে বলতে হবে যে আপনার বাজেট অনুযায়ী। বাজেটটা এরকম, যে ওষুধ অনেক দামেরও আছে এবং খুব কম দামের আছে। ইভেন সরকারি পর্যায়ে সাপ্লাইও আছে ওষুধগুলো বিভিন্ন হেলথ কমপ্লেক্স এবং হাসপাতালে। জি, ডক্টর সমীর কুমার কুণ্ডু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সাথে আবারও কথা হবে ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24-কে এবং ডিসকাকে। জি, দর্শক, অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।